দরবার শুরু হলো। প্রথমেই ডিজি প্রসঙ্গ সরাসরি ডাল ভাতে নিয়ে আসলেন। উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে, আমি ক্লিয়ার করে দিতেছি আমরা টোটাল ব্যবসা করেছি 400 কোটি টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নেওয়া, অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি। অল্প কিছু বাকি আছে, আমাদের স্টোরে অনেক মালামাল আছে, সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডে যাবে, একদম স্পষ্ট আমার মনে আছে। উনি এটা বলছেন এবং এটাও বললেন যে দেখো তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছো তাদেরকে ফুল ভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করোনি তাদেরকেও 10% হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ করা, মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবার হলে কেউ যেয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের বাম দিক থেকে যে খাবার আসে, ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো। দ্যাট সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল। কোন দিকে গেছে এটা খেয়াল করে। দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল, কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করে নাই। কিন্তু সে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায়। তো কর্নেল আনিস ছিল, কর্নেল মুজিব সাহেব ছিলেন, আরো যারা ছিল, ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে, যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল। তো এর মধ্যে আমি আবার স্টেজে উঠে গেলাম। ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন, কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না। উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে, তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি কাকে যেন বলছেন, বাট এটা আমি তখন জানি না। পরবর্তীতে আমি জানি কার কার সাথে উনি কথা বলেছেন, কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না। এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে, আপনি স্যার অফিসে চলে যান। তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে why should I go? Please call everybody to come back over here and try to motivate them. এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়টা ব্যাটালিয়ন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট and try to motivate them and bring them in the দরবার hall for the দরবার। এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত, সাথে আরো যারা ব্যাটালিয়ন কমান্ডার ছিল, ওরা কিন্তু বাইরে বেরোয় গেল আর তাদের সাথে আবার দেখা হয় নাই। পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটেই মেরে ফেলা হয়েছে। এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ, যেখানে গাড়ি ওরা থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 6-7 জন বা 8 জন হতে পারে যে সৈনিক, মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। আমরা তখন, আমি ছিলাম, কর্নেল গুলজার ছিল, এনসাদ সাদ ছিল, কর্নেল আজম সাদ ছিল, আরো কয়েকজন ছিল, সবাই মিলে আমরা ওই জানলার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না, তোমরা চলে যাও, এটা কেন গুলি করতেছো? কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল আমার অভিজ্ঞতার অনুযায়ী, আমি এটা সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না, এটা ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল। তো ওরা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ফায়ার করতেছিল। তো ফায়ারের গুলিগুলো কিন্তু আমাদের গ্লাস পর্যন্ত আসতেছিল না, সেই জন্য আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাইকে ওদেরকে নিষেধ করছিলাম তোমরা চলে যাও, এগুলো এসব ফায়ার টায়ার করো না। কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না। আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিকআপ ছিল,
ওই পিক আপে করে সম্ভবত অ্যামুনিশন নিয়ে এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন গুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওইখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো তখন কিন্তু ওই ফায়ার গুলো আমাদের গ্লাস ভেদ করে দরবার হলে ঢোকা শুরু করলো। তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে তখন আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম, আর কিছু অফিসার, গ্লাসগুলো ছিল প্রায় 3.5 ফিট 4 ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল, তারা সব নিচে নেমে গেল। আমরা যেহেতু কথা বলতেছিলাম তো এনশাদ স্যার আমাকে দূর থেকে বললো যে জামান তুমি তাড়াতাড়ি চলে আসো, পিছে আসো। আমি তখন পিছনে তাকায় দেখলাম যে এনশাদ স্যার ওই আমাদের বড় পিলার আছে, পিলারের পিছনে নিয়েছে। আজম স্যারও ছিল, আজম স্যারও আমাকে ছিল, বললো যে জামান আর ওখানে থেকো না, ফায়ার হচ্ছে, তুমি পিছিয়ে চলে আসো। এখন আমি গোলজার, তারপরে কর্নেল এমদাদ, আর কে কে ছিল আমার সবার নামগুলো এখন এই মুহূর্তে মনে নাই। আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রলিং এর মধ্যে ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম। আসার পরে যেহেতু এনশাদ স্যার ওখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন, স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না, চলো স্টেজে উঠে যাই। তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরের যে মেইন স্টেজ যেটা সেই স্টেজে কিন্তু চলে গেছে, এবং ওই স্টেজের উপরে কিন্তু একটা মোটা ভ্যালভেটের একটা বড় পর্দা ছিল, কিন্তু অনেক মোটা। আমরা তাকে দেখলাম তখন সামনে যেখানে দরবারের ডিজি বসেছিলেন সেখানে কিন্তু কেউ নাই। তখন কিন্তু আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই ইয়ের পর্দার ভেতরে ঢুকে গেছে। তো আমি আনিস স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার একে কি করব? স্যার বললো যে ধরো। আমি সম্ভবত পা ধরলাম আর স্যার হাত ধরে ওকে ধরে ওই কোন রকমের পর্দার ওই পারে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে ও তো মরার মতো পড়ে রয়েছে, সেন্সলেস কি বলতে পারবো না, বাট ও পড়েই আছে, ও সারা শব্দ কিছুই করতেছে না। ওকে পর্দার ভেতরে নিয়ে গেলাম। ভেতরে ঢুকেই দুইটা উইং ছিল, দুইটা উইং এর মধ্যে বাঁদিকে উইং একটা ছিল, ডান দিকে উইং ছিল। তা আমি কি কারণে হোক আমি বাঁদিকের উইং এ চলে আসছি। তো বাঁদিকের উইং এ আমি যে দেখলাম যে ওখানে ডিজি আছেন, ডিডিজি আছেন, অনেক এনশাদ স্যার আছে, অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে। উল্টা দিকে ছিল আরো অনেক অফিসার, যেটা দেখা যাচ্ছে না, কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বললো যে অন্ধকার করে দাও। তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল, ওইটা দিয়ে আমরা সব লাইট গুলো কিন্তু ভেঙে ফেললাম। ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো যেন কেউ এসে ভেতরে দেখতে না পারে। ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াইছিলাম। এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আরপিজেসিও খুব আস্তে করে ওয়াকি টকি শুনতেছে। তো আমি তাকে বকা দিয়ে বললাম, এই এত আস্তে কি শুনতেছেন, জোরে দেন। তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আসতে আসতে যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে, গেট দখল করছে, ও কোর্ট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে। এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম। এটা আমি আবার ডিওটিকে ডেকে এনে বললাম, স্যার দেখেন শুনেন এটা কি বলছে। এই যে কেন্দ্রীয় সুবেদার মেজরের কথাটা আসলো না, নুরুল ইসলাম সাহেব, উনি আমাদের সাথেই ছিলেন এবং আমাদের অনুমতিক্রমে, ডিজির অনুমতিক্রমেই সে বাইরে যায়। এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন, সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। সাথে জায়দিও গিয়েছিল, জায়দি যেহেতু ওই পাশেই ছিল, ও বোধহয় চলে গেছিল। এর মধ্যে ডিজি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন। প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো, আর্মি মুভ করেছে, তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে। এইখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা ওই সিপাহী মঈনের যে অস্ত্রটা ছিল, ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল, গুলি ভর্তি অস্ত্র। কর্নেল এমদাদ ছিল কমান্ডো। সে বললো যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই। ডিজি বললো যে না, তুমি গুলি করো না। উনি ডিওটিকে বললেন অস্ত্রটার কাছ থেকে নিয়ে নাও। উনি কিন্তু গুলি করতে দেন নাই। ছিল কিন্তু আমাদের কাছে অ্যামুনিশন, ওই 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 অস্ত্রের মধ্যে যে কয়টা অ্যামুনিশন ছিল, উনি বলছেন না কাউকে গুলি করবো না। উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নেয় কর্নেল এমদাদের কাছ থেকে। এর মধ্যে দেখলাম যে অপর দিকে যারা আছে অফিসাররা, তারা ওই হাত তুলে সব চলে যাচ্ছে, ওই বাইরে বেরোয় যাচ্ছে। তো ডিউটি দেখার পরে ডিউটি বললো, স্যার ওইদিকে ওরা বোধহয় সারেন্ডার করছে, ওদের জন্য কি কোনো আপনার মেসেজ আছে? তো উনি বললেন যে ওরা যদি যাচ্ছে
যাও আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পারলাম না উনি কি বললেন। তো ওরা কিন্তু সব চলে গেল, কর্নেল কাইসার টাইসার সব ওইদিকে ছিল। পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে। আমি পরে শুনছি, মানে ইয়ার পরে, যেটা ওই সময় বুঝতে পারি নাই। আমরা তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এর মধ্যে দেখলাম যে ক্যাপ্টেন মাজার জেনারেল শাকিলের এডিসি ছিল, ও আমার পাশেই দাঁড়ানো ছিল। তো ও কাঁদতেছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই কাঁদছো কেন? বলে স্যার ওই ম্যাডামের বাসা অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে? বলে স্যার বিডিআর। তো আমি ভাবছি ওনার বাসায় তো গার্ড আছে, তাই গার্ডটা কই? বলে স্যার গার্ড পালাইছে। তো বললাম যে ম্যাডাম কই? বলে ম্যাডাম রুমে আছে। তো ডিজি কিন্তু এই কথাগুলো শুনছেন, ডিজি কিন্তু পাশেই বসা, একদম পাশে। ডিজি আমরা জোরে জোরেই কথা হচ্ছিল ওর সাথে। তো আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাইরের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে বলো। তখন ডিজি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তো মাথার আবার রিপিট করলো। উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই, ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন নাই। এর মধ্যে তো ডিজি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করলেন কি সেনাবাহিনী আসছে? আমরা বললাম না, তো সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই। এর মধ্যে কিন্তু যত লেভেলে যার যার লেভেলে, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল, কোনো জায়গা থেকেই কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না। তখন পর্যন্ত কিন্তু বিডিআররা দরবার হলে প্রবেশ করে নাই, তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল। এই সময় দেখা গেল যে তারা দরবার দখল করে ফেললো, দরবার হলটা। স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো। তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল। তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে হলো, যদিও গুলিগুলো, আমরা তো উইংসে ছিলাম আর গুলিগুলো সোজাসুজি যাচ্ছিল। বাঁচার জন্য সবাই চেষ্টা করেছে, এটা মিথ্যা কথা বলে লাভ নেই, আমরা কিন্তু উই ট্রাইড আওয়ার বেস্ট আমাদের বাঁচার জন্য। তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন, তো ডিজির একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম। তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন, তোমরা মৃত্যুর জন্য তো ভয় করছো কেন, মরতে তো একদিন হবেই, তো তোমরা ভয় পাচ্ছ কেন? তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে। এর মধ্যেই একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে, এবং আমরা যেদিকে আছে সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে। বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে, এখন বিডিআরে গেলে ওই দাগ দেখবেন, দুইটা উপরের দিকে চারটা গুলি, দুটোর পাশে গুলিগুলো আছে। এনসাদ স্যার সামনে আগায় যে বললো এবারে তুই ফায়ার করতেছিস কেন? পরে নাম শুনছে বলে সিপাহী সেলিম ছিল বলে, যা তারপরে সে ওখান থেকে চিল্লায় বললো যে আপনারা সবাই বের হয়ে যান, না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন হলো, ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল কার করে দাঁড়াইছিলাম। আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছে, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো, ডিজি কিন্তু সবারই আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিজি, এভাবে একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়রিটি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম। আর সৈনিকরা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চড়া একটা লোক, যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে। অনেকে, ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল, এবং সব আমাদের দিকে তাক করা যেত, যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব। তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছন দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বললো। এর মধ্যে সম্ভবত এনসাদ স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নাই। ওইখানে ওই সময় এনসাদ স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়। ওইটা কিন্তু আবার ওই বিডিআর দূর থেকে দেখে ফেলে, দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কিন্তু কেউ গুলি করে নাই।
এখন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বের হওয়ার পরে একটু বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্চ ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু হলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যে দিকে ছিল, আমরা যে 12-14 জন অফিসার ছিলাম, সবাই যে আমরা পার্সে চলে গেছে। ওই সময় একটা বুলেট, এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচন্ড জোরে লাগলো, লাগাভাবে হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে। আমি হাতে দেখলাম যে না, এটা ভেতরে ঢুকে নাই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই চিন্তা বাদ দিয়ে আমিও, ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকালে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনাল পরে টয়লেট। ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনালের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল, এই বুক লেভেলের। আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল থাকে, ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার, আমরা সবাই ছিলাম, ওই গুলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখের চিল্লানি, কার চিল্লানি আমি ঠিক বুঝতে পারছিলাম। সবাই বললে মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কেন, ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই। তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে। এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিকে মেরে ফেলছে, ডিডিজি কে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি। এর মধ্যেই সৈনিকরা ঢুকছে, ঢুকে হঠাৎ তারা টয়লেটটা তো বন্ধ, দেখতো ভিতরে কেউ আছে কিনা। আপনার দেখুন দরবার হলের টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না, ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়, খালি ওপেন এটা। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে আমাকে ভেতরে দেখতে পাচ্ছে, দেখবো এর ভেতর তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি, এখন খারাপ লাগে, বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না। অনেক অনুনয় বিনয় করেছি। ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, কারণ আমি তো টয়লেটের পাশে বসে, আর টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটাই টয়লেট, মানে কমোডের কোনায় আমি বসে আছি। যত চেষ্টা করতেছি, ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যেন গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে যে লাগলো, এবং পানি ফুটো হয়ে খুব ফোর্সে পানিটা বেরোয় আসলো। তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে। তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি না, এটা হচ্ছে পানির ছেটা আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কিনা। ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। খুব সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। সে বললো মরে গেছে। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজা এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো। পড়ার সাথে সাথেই হলো
ও ঢুকেই বলে শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো, কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা, ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তে করে উপরে তুলে আমি উঠে, ওইটা ছোটখাটো ছিল, ওকে আমি এমন ভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে মরি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম যে ওকে চেপেই মেরে ফেলবো। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল সৈনিকটা, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। আমি প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছে যেন মারা যায়। কিন্তু ওর পিছনে আরো দুইজন সৈনিক ছিল, ওরা তখন বললো যে এই ছেড়ে দেন, আগে তোকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাবো, বেরিয়ে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোই আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে ডিজিকে ওই জায়গায় ডিজির লাশটা পড়েছিল যখন ওনাকে মারে, ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম ডিজির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে, একদম আমি যেখানে দাঁড়ায় আছি তার নিচেই পড়ে আছে। ওখানে ডেড বডি ছিল, মুশিয়রের ডেড বডি ছিল, আরো আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এই এখনো মরে নাই কেন, এই মার। যে যেমন পারলো এসে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না, একে কোটাঘাটে নিয়ে যাবো। কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে পিছন এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এটা কারা। তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারিনি। তো আমাকে বললো যে এই নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না, বললাম যে পালাই গেছে, ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললে তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বেরোলাম, আবার আমার সাথে সাথে ওরাও বের হলো। বেরোই দেখলাম যে ওই মাঠটা, যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম, ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাঘাটে নিয়ে যাবে। তো ওই কোটাঘাটের রোডটা আমি তো চিনি, তো আমাকে ভেবে নিয়ে যাচ্ছিল। ওই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো, আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ, এটা কে, এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে কে, বলে এটা অফিসার, এখনো মরে নাই, কেন মরে নাই জানি না, বাট একে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি, কোটাঘাটে নিয়ে যাচ্ছি। বলে না রাখ, একেই মারবো এখানে। এই বলে সে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো, ধরে কিছুক্ষণ বললে এই কলেমা পড়, তোরা এখন মারবো। আমি তো দোয়া দৌড় পড়তেছি, হঠাৎ সে বললো যে যা তোরে ছেড়ে দিলাম, যা রে নিয়ে যা, বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো। ও কিন্তু আর গুলি করলো না। ওই মাঠের মধ্যে আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে, কাদের বলতে পারবো না। এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ন ছিল যেটা, সেখান দিয়ে যেয়ে আমি যখন ওই রোডে মাঝে আসছি, ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে। ওরাও সেম বললো যে একে নিয়ে যাওয়া যাবে না, এই তোরা সর, ওকে গুলি করবো। ওরা যতই বলতেছে না, ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায়, ও অবশ্য মোটরসাইকেলের হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট উপর জোর, আর একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসতেছে। ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিলাম এই বোধহয় তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়। তো আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুই আমার গুলি করে মারো, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে
হঠাৎ করে সে বললো যে স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে। তো আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না। আমি তো ওকে চিনতে পারছি না, যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনদিন চাকরিও করে নাই, বাট সে ছিল ওই আরপি ছিল, রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই। আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, এটা গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস। ওর ভিতরে ঢুকে বললো চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওখানে কিন্তু ডিএডি তৈরির অফিস ছিল নিচতলায়, ডান দিদি যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাড গুলো তখন শুকায় নাই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো বোধহয় উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়। এর আগের ডেড বডি গুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠছেন না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে রাইফেল ব্যাটালিয়ন সিওর অফিস থেকেই ডেড বডি গুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগ গুলো সব আছে। তার মানে ওখানেই কোনো অফিসার ছিল, তাকে মারছে। মেরে আমাকে উপরে 4 তলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি। ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলছো আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল, আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল। টয়লেটের প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট। বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে হচ্ছে ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকলে দেখা হবে। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন? বলে স্যার আমি এখানে আসে যদি আমাকে মেরে ফেলে। তাই বললাম তুমি কি দরবার হলে ছিল না? ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না। তুমি কই ছিলাম? তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজার। ও আমাদের আমার মেস সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম। বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলে। এটা কিন্তু তখন আর ওকে আমি ওই এর মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম দরবারে কি হয়েছে তুমি জানো? ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। ওকে কিন্তু এই পুরো ঘটনাটা আমি ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না? বললো না স্যার আমি তো পালাই এখানে লুকায় আছি। তো যাই হোক ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না, ছোটখাটো। এর মধ্যে দেখলাম যে 2টা কি 2:30টার দিকে দেখলাম কে যেন আসতেছে। ওর মধ্যে ও আবার বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন। ওর বাইরে বেসিনের সামনে যেয়ে বসলো। তো দেখলাম কিছু নাই, কে যেন আসতেছে, ও বেরোয় গেল। দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে, বাট কি কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে কর্নেল জামান আছে, আমাকে মারে নাই কেন, এই নিয়ে বোধহয় কিছু হচ্ছে, এটা আমি তখন বলছি আর কি। আমি কিন্তু একদম দরজার ফাঁকে লুকায় আছি। এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। তো ওকে দেখে আমি দেখলাম ওদের ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল। আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো আমাকে এসে স্যালুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি,
আমাদের জন্য দোয়া করেন। তো আমি জিজ্ঞেস কোথায় যাচ্ছ? বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসাবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও, ওই তহিদকে আমার সাথে রেখে দাও, কারণ তহিদ যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বলে না স্যার থাকা যাবে না, আমি একবার যাবো না বলছি, এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না। আমি দেখলাম সে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে। এই যে ডিএডি তহিদি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া পড়েন, ইন্নাল্লাহা মা সাবিরিন আর ইন্না লিল্লাহি রাজিউন, এটা পড়তে থাকেন স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে কিন্তু তহিদ আর হলো ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল, আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে নাই, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই। যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি, পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি ছোট করে শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম, ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনবো, কালো করে গোলাকার মুখ। বাট আমি অনেক খুঁজছি বিডিআরে, তাকে কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম, ফলো মাই ইনস্ট্রাকশন। দিয়ে আমি কি করতে হবে বললো যে আপনি দৌড়ে দাঁড়ালে করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ালে আরো জোরে জোরে করেন। এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা, আর একটা পিক আপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়া এসে যে এই শালা এখনো মরে নাই কেন। সবারই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই দেখি আমার যে, আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিচ্ছু বলছে। যাক, এটা বোধ হয় আল্লাহরই রহমত। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই আমার স্যারকে কেউ তোরা মারবি না, কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কোটা গাড়ি নিয়ে চল। কিছু তো নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমাদের ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আবার কে যেন বললে স্যার গাড়িতে তোল, বলে আবার ঘোরালো, আবার গাড়ি কাছে বলে শালা অনেক পাদেরও চড়ছে, শালাকে লাখটাই নিয়ে যায়। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঝুঁকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কারাগারে নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না, কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে আমি ওদেরকে বললাম যে তোমরা বললা কারাগারে নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এটা তো কথা শুনছে না। এর মধ্যে দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো, ওই পিক আপটা এসে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সামনে নামলো। আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে এসে এরকম দাঁড়াই দিয়ে বললো যে স্যারকে কেউ মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ওই আমার ড্রাইভার নিয়ে নিল, নিয়ে কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়াটাঘাটে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল, ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টলে নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো স্যার খুব বেশি লাগছে। আমি তখন মাথা আমার ঘুরছে, আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়াটাঘাট? তা আমি বললাম যে আমাকে একটু ধরো, আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে
কোটাঘাটে গেলাম। কোটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল, ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোটাঘাটে ঢোকালো। ওই কোটাঘাটে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবি, ওই এলাই ভাবি ছিল, আরো অনেকেই কোটাঘাটের মধ্যে ভর্তি সবাই ছিল। ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায়, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন। আমি তখন খুব ঘামতেছিলাম। কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল। আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বার কি, আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি। আমি কিছুই বলি নাই। অনেকে আমার উপর রাগ করবে, সে আঙ্কেলরা যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি।